This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দিল্লি বিস্ফোরণের পর গোয়েন্দাদের হাতে আরো চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর 6 ডিসেম্বর 6টি ধারাবাহিক বিস্ফোরণের ছক কষে জঙ্গিরা। বাবরি মসজিদ কাণ্ডের বদলা নিতে জেশের ডক্টর মডিউলের এই ছক বলে জানতে পারা যাচ্ছে। এনআইএর জেরায় স্বীকারোক্তি ধৃতদের কথা বলবো আমাদের সঙ্গে আমাদের সহকর্মী দীপ রয়েছে। দীপ, সে কারণেই কি 6 ডিসেম্বরকে এরা বেছে নিয়েছিল? কারণ 1992 সালের দিকে যদি আমরা নজর রাখি তাহলে এই 6 তারিখই 6 ডিসেম্বরই এই বাবরি মসজিদ ডেমোলিশন হয়, ধ্বংস করা হয়, ভেঙে ফেলা হয়, আর সেই 6 ডিসেম্বরই ওরা টার্গেট করেছিল। দেখো, আমরা শুরু থেকে একটা কথা বলছিলাম যে জেশের যে ডাক্তার মডিউল তারা শুধুমাত্র লালকেল্লাতে একটা গাড়ি বিস্ফোরণের ছক কিন্তু কষেনি। গোয়েন্দারা এই মুহূর্তে যেটা জানতে পেরেছেন কার্যত চমকে দেওয়ার মতো তথ্য, এবং গোটা ভারতবর্ষের এটা জানা দরকার যে জেশের সাহায্যপ্রাপ্ত এই ডাক্তার মডিউলের জঙ্গিরা তারা ভারতবর্ষের অন্তত 6টা জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের প্ল্যান করেছিল। কেন? তাদের মূল কারণ দুটো ছিল। এক, ভারতে একটা কার্যত গণহত্যা চালানো, আর দুই, ভারতকে ভিতর থেকে অশান্ত করা। সেই কারণেই তারা এর আগে একাধিক তারিখ বেছে নিলেও তারা ডিসেম্বর মাসের 6 তারিখকে তাদের ফাইনাল টার্গেট করেছিল যে তারা দিল্লির একাধিক গুরুত্বপূর্ণ জায়গাতে পরপর ধারাবাহিক ব্লাস্ট করবে। সেই কারণেই কিন্তু বাংলাদেশ থেকে প্রায় 3000 কিলোগ্রামেরও বেশি বিস্ফোরক এনে মজুত করা হয়েছিল একাধিক জায়গাতে, এবং প্ল্যান করা হয়েছিল এক একটা করে গাড়িতে বিস্ফোরক ঠাসা গাড়ি এক একটা গুরুত্বপূর্ণ জায়গায় রেখে আসা হবে এবং ধারাবাহিক বিস্ফোরণ ঘটানো হবে। এর একমাত্র কারণ জেশে মোহাম্মদের প্রধান মাসুদ আজহার খুব ভালোভাবে জানে যে ভারতকে অশান্ত করতে গেলে, ভারতের ভিতরে একটা অশান্তি তৈরি করতে গেলে, ভারতকে ভিতর থেকে কাঁপিয়ে দিতে গেলে ধারাবাহিক বিস্ফোরণে গণহত্যা, আর অন্যদিকে ভারতের মানুষের মনে একটা অস্থিরতা তৈরি করা দরকার। সেই কারণে 6 ডিসেম্বরটাকে তারা বেছে নেয় এবং 6 ডিসেম্বর তারা একাধিক জায়গায় ব্লাস্ট করার পরিকল্পনা করেছিল। তার আগে রীতিমতো রেগি করা হয়েছিল, লালকেল্লা সহ একাধিক গুরুত্বপূর্ণ জায়গাতে রেগি করা হয়েছিল, এবং রেগি করে মূলত ধর্মীয় স্থান এবং যেগুলো গুরুত্বপূর্ণ মনুমেন্ট সেই জায়গাগুলোকে বেছে রাখা হয়েছিল। সেই জায়গাগুলোতেই ব্লাস্ট করার পরিকল্পনা ছিল। সেটাও যদি একটু জানাও তুমি, উদ্দেশ্য কি ছিল সেটা কি জানতে পারা যাচ্ছে? এটা কি রিভেঞ্জ মূলত ভারতের মধ্যে অশান্তি তৈরি করা? অর্থাৎ 6 ডিসেম্বর যেহেতু বাবরি মসজিদ, যেমনটা তুমি বললে 1992 সালে 6 ডিসেম্বর বাবরি মসজিদের ধ্বংসের তারিখ হিসাবে ইতিহাসের পাতায় একটা খুব উল্লেখযোগ্য দিন হয়ে রয়েছে। সেই দিনে ভারতে বিস্ফোরণ ঘটিয়ে ভারতের মধ্যে একটা বিভেদ তৈরি করা, ভারতবাসীর মধ্যে যেখানে সমস্ত সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলেমিশে বাস করে তাদের মনের মধ্যে একটা সাম্প্রদায়িক অস্থিরতা তৈরি করা, অশান্তি তৈরি করা, একাংশের মনে ভয় ধরানো এবং একাংশের প্রতি অবিশ্বাস তৈরি করা। পুরো একটা প্রপার প্ল্যানিং ছিল তাদের, সেটা বোঝা যাচ্ছে। দীপ, তুমি আমাদের সঙ্গে থাকো দীপ। আরো একটা তথ্য আসছে এই মুহূর্তে, আরো একটা ইনফরমেশন দিয়ে আপনাদের। দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে গোয়েন্দাদের হাতে যে তথ্য আসছে, দেশের মোট 4 জায়গায় বিস্ফোরণের ছক ছিল জঙ্গিদের। 8 জনের দলে 4 জায়গায় ধারাবাহিক বিস্ফোরণের প্ল্যান ছিল মোজাম্মিলদের। দীপ, আমাদের সহকর্মী আমাদের সঙ্গে রয়েছে। দীপ, ঠিক কিভাবে তারা প্ল্যান করেছিল এই বিষয়টা যদি একটু ডিটেইলসে জানাও, যে কিভাবে তারা এই অপারেশনটা তারা চালাবে বলে তারা প্ল্যান করেছিল? দেখো, 5খানা ধাপে মানে 5টা পর্যায়ে এই প্ল্যান তৈরি করা হয়েছিল, এবং প্রত্যেকটা ধাপে নির্দিষ্ট কাজ নির্দিষ্ট লোকেদের ঘাড়ের ওপর চাপানো ছিল। জেশ সব থেকে যেটা জরুরি, জেশ একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে পেরেছিল যে ভারতের ভিতরে যদি নাশকতা চালাতে হয় তাহলে ভারতে যারা জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল তাদের মগজ ধোলাই করে তাদের ভারতের বিরুদ্ধে উস্কাতে হবে। আর সেই উদ্দেশ্যেই 8 জনের একটা প্রাথমিক দলকে বেছে নেওয়া হয়েছিল। এই 8 জনের প্রাথমিক দল 4টে গাড়িতে দুজন করে ভাগ হয়ে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ লোকেশনে সেই গাড়িতে বিস্ফোরক পুড়ে অপেক্ষা করবে, এবং কোনো কারণে যদি একজন কোনোভাবে সেই প্ল্যান থেকে সরে আসতে চায় তাহলে আর একজন যাতে সেই প্ল্যান এক্সিকিউট করতে পারে সেই ছক তারা কষেছিল। আর সেই জন্যই কিন্তু বেছে বেছে এই শাহিন শাহিদ, মুজাম্মিল, উমার এই রকমভাবে একেবারে বাছাই করা জঙ্গিদের এবং যারা জঙ্গিদের প্রতি সহানুভূতিশীল মগজ ধোলাই করে ভারতের বিরুদ্ধে তাদের উস্কানো হয়েছিল। দিনের পর দিন ধরে মোটা টাকা এসেছিল, টাকা ছড়িয়ে যে সমস্ত যুবক যুবতীরা। কথা বলো, এখনো অবধি তো মোটামুটি 3-4 জনকে ট্রেস করা গেছে, বাকিরা তারা তো এখনো এই ভিড়ের মধ্যেই রয়েছে।
দেখো ৩-৪ জন নয়, এই গোটা সংখ্যাটা তার অনেক বেশি। এখনো পর্যন্ত শুধু 15 জনকে অফিসিয়ালি গ্রেপ্তার হিসাবে দেখানো হয়েছে, কম করে 500 জনেরও বেশি সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গোয়েন্দারা প্রথম থেকেই জৈশ-এ মোহাম্মদের এই প্ল্যানটা সম্পর্কে একটা প্রাথমিক আঁচ পেয়েছিলেন এবং তারা দেশ জুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছিলেন, যে কারণে এই ধারাবাহিক বিস্ফোরণের ছকটা বানচাল করে দেওয়া গেছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আরো সঙ্গে থাকো, এই মুহূর্তে আমরা প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী, তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি। কর্নেল চৌধুরী, আবার আপনার কাছে যে প্রশ্ন, এখনো অবধি যা তথ্য সামনে আসছে, 6 ডিসেম্বর 6টি ধারাবাহিক বিস্ফোরণের ছক কষে জঙ্গিরা। কারণ মূলত জানা যাচ্ছে ওই বাবরি মসজিদ কাণ্ডের বদলা নিতে এবং একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করতে তারা এই ছক কষছিল, এবং তার পাশাপাশি তাদের যে প্ল্যান ছিল যে বিভিন্ন গ্রুপে, ছোট ছোট গ্রুপে তারা ভাগ হয়ে যাবে এবং সেভাবে তারা বিভিন্ন জায়গায়, মূলত 4টি জায়গায় তারা এই হামলা করবে, এই আক্রমণ চালাবে, এই অপারেশন চালাবে। কিভাবে দেখছেন পুরো বিষয়টা? এখন পর্যন্ত যেসব ইনফরমেশন বিভিন্ন সোর্স থেকে আসছে, আপনি সঠিক বলেছেন দীপ, একদম যেসব কথাগুলো বললো ঠিক একই মেথডে এরা এইভাবেই কাজ করে। ওদের টার্গেট ছিল, কারণ এটা যেহেতু জৈশের সঙ্গে কানেক্টেড, আমরা কেউ ভুলে যাইনি 7ই মের ভোরবেলা যখন সুবহানাল্লাহ মস্ক, যেখানে জৈশের হেডকোয়ার্টার ভবলপুরে, সেটাকে ঘুরিয়ে দেওয়া হয়েছিল এবং কোনো মতে জৈশের যে লিডার, জৈশের যে হেড অধিকর্তা, এই জৈশে মোহাম্মদের মাসুদ আজহার কিন্তু সেদিন বেঁচে গেছিল, কিন্তু তার পরিবারের অনেক লোক মারা গেছিল এবং খুব পরিষ্কার পরের দিন বলেছিল যে এর বদলা ভারতবর্ষের বিরুদ্ধেও নেবে। এবং তারপর এই বিরাট মডিউল, এই একটা টেরার মডিউল তো ধরা পড়েছে কয়েকজন, যেটা দ্বীপ বললো আরো কত অনেক টেরার মডিউল থাকতে পারে বিভিন্ন জায়গায়, ওরা এখন গা ঢাকা দিয়েছে। এবং অ্যামিনেশন আমরা কিছুটা এক্সপ্লোসিভ 2900 কিলো ধরা গেছে, যেটা চোখের সামনে, যেটা চোখের সামনে নেই, আমরা এখনো জানি না। তবু এত বড় একটা নাশকতার ছক গোয়েন্দারা ভেঙে দিতে পেরেছে, ফোর্সেস ভেঙে দিতে পেরেছে। এটা নিশ্চিতভাবে খুব চাঞ্চল্যকর তথ্য। এটা আরো যত সময় এগোবে, আরো আমরা কারেক্ট ইনফরমেশন অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে গোয়েন্দাদের হাতে বেশ কিছু তথ্য সামনে এসেছে। যে তথ্য আপনাদেরকে দিচ্ছিলাম, তাদের এই অপারেশনের প্ল্যান ছিল, সেই তথ্য সামনে এসেছে। এবং তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি, যত দিন গড়াবে তত তথ্য আরো সামনে আসবে যে ঠিক কি হয়েছিল। এবার পুলিশের জালে উমরের আত্মীয়, যে তথ্য সামনে আসছে, ফরিদাবাদ থেকে ফাহিম নামে উমরের এক আত্মীয়কে আটক পুলিশের। খান্ডাবালি গ্রাম থেকে উমরের লাল গাড়ি উদ্ধার। সায়ন্ত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি একদম গ্রাউন্ড জিরো থেকে। সায়ন্ত টানা কভারেজ করছে। সায়ন্ত থেকে একটু জানতে চাইবো এই ফাহিমের ব্যাপারে। এই ফাহিম কি আদৌ কিছু জানে এই গোটা প্ল্যান সম্পর্কে? কিছু কি জানা যাচ্ছে? দেখো, ফরিদাবাদের ক্রাইম ব্রাঞ্চ সূত্রে যেটা জানা গিয়েছে, এই ফাহিম হচ্ছে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই খান্ডাবালি গ্রাম থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে তার বসবাস। এবং এই ফাহিমই নাকি এই লাল গাড়ি রেখেছিল বলে ক্রাইম ব্রাঞ্চ সূত্রে খবর। ইতিমধ্যে ফাহিমকে আটক করা হয়েছে। ডক্টর উমর নবীর আত্মীয়, এবং এই ফাহিমের সঙ্গে ঘটনার আগে পর্যন্ত টানা কথা হয়েছে। মোবাইল নম্বর ডাম্প করার পর এবং মোবাইল তথ্য যাবতীয় হাতে আসার পর তদন্তকারীরা কিন্তু এই ফাহিমের নাম জানতে পারে। এরপরই তদন্তকারীরা এবং ক্রাইম ব্রাঞ্চ এই ফাহিমকে আজকে আটক করেছে কিছুক্ষণ আগে, এবং তাকে জিজ্ঞাসাবাদ করে দেখা হচ্ছে লাল গাড়ি কেন এই প্রত্যন্ত খান্ডাবলি গ্রামের একটা ক্ষেতের ধারে সে রাখতে গেল, এবং যখন রাখলো তার কিছুক্ষণ আগেই ঘটেছিল বিস্ফোরণ। অর্থাৎ সব মিলিয়ে কোথাও না কোথাও এই খান্ডাবলি গ্রামে পাওয়া লাল ইকোস্পোর্ট গাড়ির সঙ্গে রেড ফোর্টের ধারে যে বিস্ফোরণ ঘটনা ঘটেছে তার সঙ্গে যোগসূত্র রয়েছে বলে মনে করছেন তদন্তকারীরা। আর যে কারণে ফাহিমকে আটক করে ফাহিমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। একাধিক তথ্যসূত্র মিলতে পারে ফাহিমের কাছ থেকে, এমনই মনে করছেন তদন্তকারীরা। ইতিমধ্যে খান্ডাবালি গ্রামে ফরেন্সিক বিশেষজ্ঞরা এসছে, গাড়ি পরীক্ষা করছে। তবে যে নথিপত্র ফাইল পাওয়া গিয়েছে, যেটা তদন্তকারী দল সূত্রে খবর, তাতে কিন্তু একাধিক তারিখের নম্বরও এইখানে ফাইলে পাওয়া গিয়েছে বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। যদিও ইতিমধ্যেই ফাহিমের সঙ্গে সেই ব্যাপারে কথা হচ্ছে, গাড়িটি উমরের হলেও ফাহিম কিভাবে গাড়িটি পেল এবং ফাহিম কেন রাতের অন্ধকারে এখানে, সেই বিষয়গুলো তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সঙ্গে থাকো সায়ন্ত।